ওটা আরও সামনে দিয়ে দাও তো, কুট দিলা। হুম, নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। ল্যাপটপও তো লাগতে হয় জায়গায়। সাবির ভাই, ওকে, থ্যাংক ইউ। একটু ওয়েট করেন প্লিজ। আজকে আমাদের লাইটিং রেডি করতে একটু সময় লেগে গেছে। আমরা হচ্ছে যে এই 2-4 মিনিটের ভিতরেই ক্লাসে আসবো। আজকে একটা লম্বা ক্লাস হবে, স্থানাঙ্ক মোটামুটি বেসিক শেষ হবে। এরপর একটা সাজেশন দিয়ে দেবো আপনাদের, ওটা সলিউশন করতে হবে। তো ওইটা কিছু আমি সলিউশন করব, কিছু আপনারা সলিউশন করবেন, ঠিক আছে? ওইটারই মূলত নোট হবে। আর এখন যেগুলো ক্লাস হচ্ছে এগুলোর খুব বেশি নোট তৈরি করার দরকার নাই, শুধু সূত্রগুলো এক জায়গায় লিখে রাখবেন, ঠিক আছে? সাজেশন আমি এখনও দেইনি আপনাদের। এটা হাই ব্রেন্স। সাবির ভাই এটা ধরেন তো, ল্যাপটপ এটি থো, ল্যাপটপ আমাকে দাও, আমাকে দাও। তোমরা হাই ব্রেন্সটা ওই জায়গায় নিয়ে দাও। দেখো ডিসপ্লে দেখো, গাড়ি খায়। একটু ফাঁকা রাখলে হবে, ওখানে রাখো, ওখানে রাখো। এত পিছনে দিল গে, সামনে দাও, আরও সামনে দাও। হ্যাঁ, থাক থাক, কাজ শেষ। তোমরা এখন যেতে পারো। মাউসটা লাগাই দাও। না না না, ওই সরা দিলে ভালো হতো না, পর্দা। থাক, মাউসটা লাগাই দাও। ঠিক আছে, দেখো তো বোর্ড কোন পর্যন্ত দেখ। বোর্ড কোন পর্যন্ত দেখা যায়? পর্যন্ত এগুলো লেখা দেখা যায়? এদিকে না, দেখা যাচ্ছে না। নিচে নিচে আরো নিচে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা যাও এখন। ওয়াইফাই কানেক্ট করে। ওকে, প্রায় 40 জন জয়েন করছেন। ঠিক আছে, সবাই রেডি তো না? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আমার কথা? ক্লাস কি বুঝতে পারবো? হ্যাঁ, ক্লাস বুঝতে পারবেন, সমস্যা নাই। তবে গত দিনের ক্লাস করেননি কেন? ক্লাস তো করতে হবে। আপনার ভিডিও তো ছিল, ঠিক আছে? ভিডিওটা দেখে নেওয়া উচিত ছিল
যারা ক্লাস মিস করবেন ক্লাস দেখে নেবেন পরে। এখন কথা হচ্ছে যে আপনি প্র্যাকটিস এখন কম করেন সেটা ব্যাপার না, প্র্যাকটিস এখন কম করেন, কিন্তু আপনাকে সিলেবাসটা রেডি করে দিতে হবে। আর সিলেবাস রেডি করাটাই মেইন কাজ, এই বিষয়টা মাথায় রাখেন, ঠিক আছে? সিলেবাস রেডি করাটাই মেইন কাজ, আপনার পড়তে অনেক দিন সময় লাগবে না। আশরাফুল ভাই সিলেবাস করবেন, ঠিক আছে? পড়তে অনেক দিন সময় লাগবে। ওকে, তাহলে আপনারা এর আগে আমরা কি দেখছি একটু তার আগে দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আশরাফুল ভাই একটু দেখে নিন, ঠিক আছে? প্রবলেম হবে না। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা গত দিনে করাইছিলাম কি কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন করাইছি, তারপরে এ ধরনের অঙ্কগুলো আমরা করে ফেলছি, কার্তেশীয় সমীকরণটিকে পোলার আকারে প্রকাশ করো, এটা আমরা করে ফেলছি। তারপরে পোলার সমীকরণটিকে কার্তেশীয়তে রূপান্তর করো, এটা আমরা করে ফেলছি। আর আমরা কি দুইটা ট্রিক্স শিখছিলাম, ট্রিক্সের নাম ছিল কি বিচ্ছু ট্রিক্স, ঠিক আছে? তো এই ট্রিক্সটার আমরা কোনো অঙ্ক করিনি, আজকে হচ্ছে যে এই ট্রিক্সগুলো আমরা ব্যবহার করব, যে এইগুলো ব্যবহার করে কীভাবে অঙ্ক করা যায়। এখানে আপনাদের কিছু কাজ দিছিলাম যে নিজে নিজে করো, এরকম এই অঙ্কগুলো আমরা করতে বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, নিজে করো যে অঙ্কগুলো ছিল এগুলো কি সবাই পারছেন? এই যে কার্তেশীয় সমীকরণটিকে পোলার আকারে প্রকাশ, এগুলো কি সবার করতে পারছেন? এই অঙ্কটা কি সবাই পারছেন? একটু বলেন তো এই অঙ্কটা পারছেন কিনা। রাজন ভাই এত হিসাব করলে তো চলবে না ভাই, জাস্ট টাইমে শুরু করার জন্য চেষ্টা করছি, 14 মিনিট লেট হয়েছে, তাতে প্রবলেম কি বলেন? জাস্ট টাইমে তো শুরু করা হয়, আজকে 14 মিনিট লেট হয়েছে, তাতে সমস্যাটা কি হয়েছে একটু বলেন। মানে এত কিছু করলে তো হবে না, ব্যাপারটা কি বুঝাইতে পারছি? জাস্ট টাইমে শুরু করার জন্য তো চেষ্টা করি। আজকে লাইটিং ঠিক করতে 14 মিনিট মানে লেট হয়েছে, 14 মিনিট কই 12 মিনিট লেট হয়েছে, এরপরেও আপনি বলতেছেন ভাই জাস্ট টাইমে। মানে আমি আপনার মোটামুটি ধরেন এইরকম, আমাকে একটু আপনি অন্য ইনবক্সে এটা বলতে পারতেন, একটু ম্যানার টেনার শিখতে হবে। আর আমি ভাই খুব একটা সুবিধাজনক লোক না, একটু হিসাব নিসাব করে কথা বলবেন সবাই। জাস্ট টাইমে শুরু করে 10 মিনিট একটু লেট হইতেই পারে, তো সমস্যা কি? আর আমি তো দুঃখিত বলে আসলাম আপনাকে, এখানে আমি দুঃখিত বললাম না, আমি তো আপনাকে বললাম যে 5 মিনিট লেট হবে দুঃখিত, সেখানে আর একটু সময় বেশি লাগছে। দুঃখিত বলার পরেও আপনার তো এত কিছু করার তো নাই। রাজন ভাই আপনার বিকাশ নাম্বার আমাকে দেন তো, রাজন ভাইয়ের বিকাশ নাম্বারটা আমাকে দেবেন ক্লাস শেষে। ওকে, রাজন ভাইকে বলছি, রাজন ভাই ক্লাস শেষে আপনার বিকাশ নাম্বারটা আমাকে দেবেন। ওকে ঠিক আছে, আমরা এখন একটা দূরত্বের সূত্রের প্রতিপাদন করব, ঠিক আছে? এই দূরত্বের সূত্রের প্রতিপাদনটা এটা আসলে মানে ওইভাবে দরকার পড়ে না আর কি, মোটামুটি ধরেন সূত্রটা জানলেই হয়, একেবারে সূত্রের প্রতিপাদন দরকার পড়ে না। আমরা যে জ্যামিতিতে যতগুলো সূত্র দেখব সবগুলো সূত্রের একেবারে প্রতিপাদন দেখব না, কারণ ওভাবে দেখে অঙ্ক করা সম্ভব না, ওগুলো তো কখনো আসবেও না। সুতরাং আমাদের যেখানে যেভাবে দরকার আমি সেভাবে আপনাদেরকে রেডি করে দেবো, আপনারা সেভাবে কাজ করবেন, ঠিক আছে? তারপরেও আমি সূত্রের প্রতিপাদনটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন। ওকে আচ্ছা, আমি তার আগে আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে যদি এই একটা বিন্দু হয়, এই একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স এবং ওয়াই হয়, ঠিক আছে? এক্স এবং ওয়াই হয়, তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। আপনাকে যদি বলে যে এই এক্সটা আসলে কতটুকু, এই এক্সটা আসলে কতটুকু, এটা যদি আপনাকে বলে তাহলে আপনি কিভাবে করবেন? এই এক্স আসলে কতটুকু, তাহলে এই বিন্দু থেকে ঠিক ওয়াই থেকে, মানে বিপরীতটা, ওয়াই থেকে ওই এক্সের দিকে যতটুকু দূরত্ব সরে গেছে, এই যে যতটুকু সরে গেছে, ঠিক আছে? এইটুকুকে আমরা কি বলতেছি? এক্সের পরিমাণ। আর ওয়াই কতটুকু? তাহলে এক্স থেকে ওয়াই ওই বিন্দু পর্যন্ত, এক্স থেকে ওই বিন্দু পর্যন্ত যতটুকু, ততটুকু হলো ওয়াই। এই বিষয়টা মাথায় রাখবেন। যে কোনো একটা স্থানাঙ্ক যদি কোঅর্ডিনেট আমরা নির্ণয় করতে চাই, এটার কি, এটা হলো এক্সের মান হবে ধরেন -3, ওদিকে ধরেন 2, এইটা একটা বিন্দু আর এটা আমার স্থানাঙ্ক। এখন আমি যদি বলি এই -3
মাইনাস তো আসলে কোঅর্ডিনেটের মান, ঠিক আছে, যে ওটা হলো যে সেকেন্ড কোঅর্ডিনেট, কিন্তু এখানে ভ্যালুটা কত 3। তাহলে এই এক্সটা আসলে কতটুকু সেটা যদি আপনাকে আপনি যদি দেখতে চান তাহলে কীভাবে হিসাব করতে হবে, যেহেতু এক্সের মান, সুতরাং ওয়াই অক্ষ থেকে যতটুকু আসছে, ওয়াই অক্ষ থেকে যতটুকু আসছে এটুকু হলো 3, এটুকু হলো 3। আর এটা যেহেতু বিন্দু, সুতরাং এক্স থেকে যতটুকু গেছে সেটা কার মান, ওয়াইয়ের মান। এটা হলো কার মান, এটা হলো ওয়াইয়ের মান, এই যে 2, ঠিক আছে। এভাবে যে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আপনারা বলতে পারবেন যে এটা আসলে কতটুকু, এটা এক্স থেকে ওয়াইয়ের দিকে কতটুকু, ওয়াই থেকে এক্সের দিকে কতটুকু। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন, কারণ যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সরল রেখার ক্ষেত্রে, তারপর হলো কোনিক্সের ক্ষেত্রে, এগুলো হিউজ কাজে লাগবে। এরপরে ধরেন আমি এটা একটু মুছে দিই, এটা আশা করি সবাই বুঝছেন। তো এটা দিয়ে আমরা এখন একটা দূরত্বের সূত্রের প্রতিপাদন করে ফেলবো, ঠিক আছে। দূরত্বের সূত্র দেখেন, ধরেন এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখন আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম হচ্ছে x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক দিচ্ছি আমি x1 y1। তার মানে x1 কতটুকু, x1 হলো এতটুকু। আচ্ছা পরে দেখাচ্ছি। এখানে আরেকটা বিন্দু নিলাম, ওটার স্থানাঙ্ক দিলাম আমি x2 y2, এই দুইটা বিন্দু নিলাম। তাহলে এই দুইটা বিন্দুর এই x1 আসলে কতটুকু, এটুকু হলো, এই যে এখান থেকে এটুকু হলো x1, আর y1 কতটুকু, এইটুকু হলো y1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আবার এই জায়গায় যে বিন্দুটা, এইটুকু হলো, এই পুরোটুকু হলো x2, আর এখান থেকে এই পুরোটুকু হলো y2, ঠিক আছে। ভালো করে এই বিন্দুর স্থানাঙ্ক কত, x1 y1, তাহলে x1 কতটুকু, y থেকে এদিকে যতটুকু, আর y কতটুকু, x থেকে যতটুকু। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, x2 y2, তাহলে x2 কতটুকু, y থেকে যতটুকু, y2 কতটুকু, x থেকে যতটুকু। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। তো এখন দেখেন, আমি যদি এখানে একটা কাজ করি, যে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমি কিছু বিষয় আমি দেখতে পারি। দেখেন এখান থেকে এই পর্যন্ত হলো x2, এখান থেকে এই পর্যন্ত হলো x2, তাহলে এখান থেকে এই পর্যন্ত যতটুকু x2, তাহলে এখান থেকে এ পর্যন্ত হলো x2, একেবারে এই পুরো দূরত্বটা x2। আবার এখান থেকে এটুকু হলো কত, x1, তাহলে আমি যদি এটুকু বের করতে চাই তাহলে আসলে কতটুকু হয়, এই পুরো x2 থেকে আমি যদি x1 বাদ দিই তাহলে কি আমি এটুকু পেয়ে যাই না? হ্যাঁ, এই জন্য আমার এটুকুর পরিমাণ হলো x2 মাইনাস x1। সবাই আশা করি বুঝছেন। আবার দেখেন এখান থেকে এটুকুর দূরত্ব কত, y2, এখান থেকে এইটুকুর দূরত্ব হলো y2, আর এখান থেকে দূরত্ব হলো y1, তাহলে এই পুরোটুকু কত, y1। আমি পুরো y2 থেকে যদি y1 বাদ দিই, তাহলে আমার কত হয়, এইটুকুর পরিমাণ আমার কত হয়, y2 মাইনাস y1, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, এখান থেকে এ পর্যন্ত হলো y2, আর এটা যেহেতু y1, তাহলে এটা y1, তাহলে এইটুকু পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, পুরো y2 থেকে y1 বাদ দিতে হবে। আচ্ছা আপনারা এই পরিমাণটা কি বুঝতে পারছেন, যে y1 x2 মাইনাস x1 এটুকু, আর y2 মাইনাস y1 হলো এটুকু। এই পরিমাণটা কি সবাই বুঝতে পারছেন? একটু বলেন দেখি, একজন একটু বলেন, তাহলেই হবে। একজন একটু বলেন, তাহলেই হবে। ওকে ওবায়দুল্লাহ ভাই, বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কমেন্টস করতে হবে না। তাহলে দেখেন আমি এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম আর দিলাম মনে করেন, ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি না, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। অতএব আমরা একটা জিনিস পাই কি, r ইকুয়াল টু, যদি বর্গটা পার করে দিই রুট ওভার হয়ে যায় x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, সেটা কি, এই যে এই আরটা আমরা কি করলাম, বের করলাম, যেখানে এই বিন্দুতে আমার একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দুতে আমার একটা স্থানাঙ্ক দেওয়া আছে, আর আমরা তার আর এর পরিমাণটা পেয়ে গেলাম। তো আমি যদি এখানে শর্টকাটে একটা বিষয় একটু করি, যে এই বিন্দুটা আমার দেওয়া ছিল কত, এই বিন্দুটা দেওয়া ছিল হলো x1 আর হলো কত y1 লিখে নিলাম।
আর আরেকটা বিন্দু কত, এখানে ধরে নিলাম আরেকটা বিন্দু দেওয়া আছে x2, আরেকটা কত y2, ঠিক আছে। এখন এখান থেকে এইটুকুর দূরত্ব, এই যে দেখেন এইটুকুর দূরত্ব ওখানে কি দ্বারা প্রকাশ করছি, r দ্বারা প্রকাশ করছি। আসলে এখানে অনেক কিছু দাগাইছি, লেখছি, অনেক কথা বলছি, আর এখানে কি করলাম, শুধুমাত্র ওইটুকুকে আমি বের করে নিলাম। যে এই বিন্দুটার নাম যদি দিই, এই বিন্দুটা যদি দিই আমি a, আর এই বিন্দুটার নাম যদি দিই b, তাহলে এই যে a b যে পরিমাণ সেটাই কত r। আর আমরা r তাহলে কিভাবে বের করতে পারি, এই যে দেখেন এখানে লেখা আছে যে রুট ওভার এগুলো কি এক্সকে আমরা কি বলি ভুজ, আর ওয়াইকে কি বলি কোটি। তাহলে আমরা বলতে পারি যে যদি দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের দূরত্ব কিভাবে বের করে, দূরত্ব বের করে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমার একটা সূত্র, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সূত্রটা অনেক জায়গায় কাজে লাগবে। এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তো এই সূত্রটা আপনারা মনে রাখবেন, সেটা আমরা বের করছি কিভাবে, এই যে এইভাবে বের করছি। তো আপনাদের এত কিছু আসলে মনে রাখার দরকার নেই, আপনারা জাস্ট মনে রাখবেন যে দুই প্রান্তে যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তার দূরত্ব বের করে কিভাবে, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এটা লেখার সময় যদি আপনি ঘুরাইও লেখেন, এখানে লিখছেন x2 মাইনাস x1, আপনি যদি খুশিতে বলেন যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার লিখবো ভাই, আবার যদি বলেন যে y1 মাইনাস y2 হোল স্কোয়ার লিখবো ভাই, মাথার উপরে রুট ওভার, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। সুতরাং এটার থেকে এটা বাদ দেবেন না, এটার থেকে এটা বাদ দেবেন, এটা কোনো ডাজন্ট ম্যাটার। কারণ কি, এখানে মাথার উপরে বর্গ আছে, আপনি যেটার থেকে যেটা বাদ দেন না কেন ভ্যালু একটাই পাবেন। তাহলে আমরা এখানে একটা সূত্র শেখার চেষ্টা করলাম। সূত্রটা কি, যদি কোনো জায়গায় দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। আপনারা কি এই টপিক বুঝছেন ভাই? আপনারা কি এই টপিক বুঝছেন? একটু কমেন্টস করেন। ওকে, ভেরি গুড। ওবায়দুল ভাই, সোহাগ ভাই, শাহাদত হোসেন ভাই, ভেরি গুড, আপনারা বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আমি তাহলে ছোট্ট করে একটা কাজ দিই তো আপনাদের, দেখি তো পারেন কি না। একটা কাজ দিই, ধরেন এটা একটা বিন্দু আমার 2,3, আর এইদিকে আরেকটা বিন্দু হলো -1,3। আমি আপনাকে বললাম যে এই আর এই দূরত্বটা বের করো, আর এই দূরত্বটা কি করো, বের করো। আপনারা এটা একটু করে ফেলে আনসারটা আমাকে একটু বলেন তো দেখি, দ্রুত করে ফেলেন, করে ফেলেন। ও একজন বের করে ফেলছে 3, ও সবাই বের করছে, শ্রাবণী বের করছে, রিপন ভাইয়ের মনে হয় ভুল হয়েছে, 9 হওয়ার কথা না ভাই। প্রমা বিশ্বাস, ও উনি বলছে যে 9 কিভাবে, হ্যাঁ হ্যাঁ, গুড 3 রাইট, সবাই করেন। তানভীর আহমেদ বিপ্লব, 3 হবে ভাইয়া, হ্যাঁ 3 হবে। কারণ কি, আমরা দেখি এই যে এটা যখন আমরা বের করবো r ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর, তাহলে 2 মাইনাস এখানে তো -1, এটা কি হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 3 মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে কি রুট ওভার, তাহলে এটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। আর এখানে কত হয়, 2 মাইনাসে +1 হোল স্কোয়ার রুট ওভার, রুট আর বর্গ চলে যায়, এখানে কত থাকে 3। তার মানে এটা রেজাল্ট হবে কত, 3। আশা করি হ্যাঁ সবাই পারছেন, ভেরি গুড। একজনের শুধুমাত্র একটু মিস্টেক হয়েছে, ভাই মনে হয় কোথাও একটু মিস্টেক করে ফেলছে, ঠিক আছে। তো এখন থেকে আমাদের জার্নি শুরু। এই যে একটা অঙ্ক আপনারা দেখতে পারতেছেন বোর্ডে, মানে ডিসপ্লেতে আমাদের একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা আমি এখন করব। কিন্তু কথা হলো এই অঙ্কটা করা মেইন ব্যাপার না, মেইন ব্যাপারটা হলো যে আমি এই অঙ্কটা কিভাবে করি এটা আপনাদেরকে বুঝতে হবে। মানে আমি এই অঙ্কটা এমনভাবে করব যে আমি নিজেও জীবনে এই অঙ্কটা করিনি, ঠিক আছে। আমি সবসময় অঙ্ককে প্রশ্ন করব, আমি সবসময় কি করব, অঙ্ককে প্রশ্ন করব। দেখেন জ্যামিতি করা আপনাকে শিখতে হবে, এটা খালি অঙ্ক পারলে হবে না, শিখতে হবে।
আমরা কিভাবে অঙ্ক করব, আমরা সবসময় অঙ্ককে প্রশ্ন করব, আর ওই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেগুলো আমাদেরকে বলে দিবে। ওই যে আমরা ট্রিক্স শিখতেছি, বিচ্ছু ট্রিক্স 2 পর্যন্ত দেখছি, ঠিক আছে, ওই ট্রিক্সগুলো আমাদের কি করে দেবে, উত্তর বলে দেবে। ওকে, একটা অঙ্ক আসলে আপনি কিভাবে রিডিং করবেন, কিভাবে সলভ করবেন, ওইটা এইবার আমরা এই অঙ্কের মাধ্যমে দেখব। ওকে, ধীরে ধীরে আমি এই একটা অঙ্ক সলভ করে দেবো আপনাদেরকে। আপনারা কিভাবে আমি অঙ্ক করি সেই জিনিসটা ফলো করবেন সুন্দর করে। ওকে, ওখানে বলছে কি এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে, এক্স অক্ষের উপর অবস্থিত মানে এটুকু থেকেই কিন্তু আমি বুঝে গেছি যে আমাকে কি বলছে, যে এক্স একটা অক্ষের কথা বলছে, এই এক্স অক্ষের উপর একটা বিন্দুর কথা বলছে, যে এক্স অক্ষের উপর পি বিন্দু হতে, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এত এত বিন্দু দুটা সমদূরবর্তী হইলে, তার মানে এই পি বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দু দুইটা কি সমদূরবর্তী, তাহলে এই পি বিন্দু থেকে অত হিসাব করে করার দরকার নাই অ্যাডমিশনে, ঠিক আছে, যে একেবারে 0, 2 কোথায় হলো, 6, 4 কোথায় হলো, এত চিন্তা করার দরকার নেই। আমরা এমনিতে একটু আন্দাজ করে নেব যে পি বিন্দু থেকে ধরলাম যে এ হলো এখানে, এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 0, 2, আর ধরেন আরেকটা বিন্দু কী আছে বি, সাপোজ ধরেন বললাম যে বি বিন্দুর স্থানাঙ্ক এতটুকু, এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত 6, 4, যদিও এই বিন্দুগুলো এখানে পড়তেছে না, কিন্তু আমার এত হিসাব করার সময় নেই, আমি জাস্ট ইমাজিন করে আমার সুবিধা মতো সময় সুবিধা মতোভাবে একটা ফিগার অঙ্কন করে ড্র করে অঙ্ক করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে কথাটা কি বললো, যে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যতটুকু আর পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব ততটুকু, ওখানে তাই বলছে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক আপনাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এই বিন্দুর। তো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কি লাগে, একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো দেখেন যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, তাহলে আপনাকে দেখতে হবে ওয়াই থেকে এক্স এর দিকে দূরত্ব কত, আরেকটা দেখতে হবে যে ওয়াই এক্স থেকে ওয়াই এর দূরত্ব কত, এটা যেটা সেটা হলো এক্স এর মান, সেটা হলো ওয়াই এর মান। তাহলে আমি যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমার হলো দেখেন এক্স এর মান, আমি যদি বলি এক্স এর মান কত, তাহলে বলবে যে এখান থেকে এটুকু যতটুকু দূরত্ব, এখান থেকে এটুকুর যতটুকু দূরত্ব সেটা হলো এক্স, তো আমি ওটা ধরে নিলাম, সাপোজ ধরেন আমি এটা এক্সই ধরে নিলাম। এবার বলছে ওয়াই কতটুকু, ওয়াই হলো এখান থেকে মানে ও এক্স থেকে যতটুকু দূরত্ব, তো এই জায়গাটাতে দেখেন এটা তো এক্সের উপরেই, এই এক্স থেকে তো ওয়াই এর কোনো দিকে যায়নি, এটা আমাদের কি মেইন অরিজিন, এজন্য এই এক্সের উপরে ওয়াই এর মান কত 0, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু বুঝবেন। কারণ কি এক্স থেকে আমরা যতটুকু যাই সেটাই হলো আমার ওয়াই এর মান, কিন্তু এখানে তো আমরা এক্সের উপরে, এক্স থেকে তো আমি কোনো দিকে যাইনি, এজন্য আমার ওখানে ওয়াই এর মান কত 0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমি এরকম করে ধরে নিলাম, এটুকু আসলে এক্স। এই পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য আমার আসলে এখন কার মান, এক্স এর মানটুকুর দরকার, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য এক্স এর মানটুকু দরকার। তো মনে করেন এই অঙ্ক আমি জীবনেও করিনি, আমি এখন আপনাকে বলতেছি ভাই এক্স এর মান আমি কিভাবে পাবো, একটা মান তো পেয়ে গেছি ওয়াইয়ের, শুধু এক্স এর মানটা আমি বের করতে পারলেই এটা আমার পি বিন্দুর স্থানাঙ্ক হবে। এখন আমি আপনাকে বললাম যে ভাই আমি পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো, তো আপনাকে বিচ্ছু ট্রিক্স, এই যে দেখেন বিচ্ছু ট্রিক্স আপনাকে কি বলতেছে, এই বিচ্ছু ট্রিক্সগুলো আপনি যদি ইউজ করা না শেখেন তাহলে কিন্তু অঙ্ক আপনি অনেক ভয় পাবেন, অঙ্ক দেখে আপনি অনেক ভয় পাবেন, প্রত্যেকটা অঙ্ক আপনার কাছে নতুন নতুন মনে হবে। এজন্য আপনাকে আমি কিন্তু এখন ধীরে ধীরে এই বিচ্ছু ট্রিক্স বা আনুষঙ্গিক যা যা লাগে ধীরে ধীরে কিছু অঙ্ক করাবো, এগুলো অঙ্ক করে আপনাকে শিখতে হবে যে আপনি আসলে কিভাবে অঙ্ক করবেন, ঠিক আছে। তো আপনি যখন বলতেছেন যে ভাই আমি এক্স এর মান কই পাবো, আমি তো কিছু জানি না, তখন বিচ্ছু ট্রিক্স বলতেছে কি দেখেন কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। তো আপনি যখন দেখতেছেন যে এক্স এর মান দরকার, তখন আপনাকে ও বলে দিচ্ছে যে কোনো কিছুর মান বের করার জন্য কিন্তু সমীকরণের প্রয়োজন হয়, তুই এক্স এর মান বের করতে চাচ্ছিস তাহলে তোর একটা সমীকরণের প্রয়োজন হবে, তাই বলতেছে। তো পরে আবার আমি বলতেছি যে সমীকরণ তো আমার প্রয়োজন হবে, কিন্তু সমীকরণটা কি, সমীকরণ কোথায় পাবো, তখন আবার বিচ্ছু ট্রিক্স কি বলতেছে জানেন, দেখেন বিচ্ছু ট্রিক্স কি বলতেছে যে এক একটি সমীকরণের জন্য এক একটি শর্তের প্রয়োজন হয়, এক একটি সমীকরণের জন্য এক একটি শর্তের প্রয়োজন হয়, আর শর্তগুলো অবশ্যই আমাদের প্রবলেমের ভিতরে বা ম্যাথের ভিতরে দেওয়া থাকবে, ওরাই বলে দিচ্ছে, আমার কোনো কাজ নাই। তার মানে আমি বুঝে গেলাম কি যেহেতু আমার এক্স এর মান বের করতে হবে, সুতরাং আমার একটা সমীকরণ লাগবে, আর সমীকরণ বানানোর জন্য কি লাগবে, শর্ত লাগবে, সেই শর্তটা দেওয়া আছে কোথায়, এই অঙ্কের ভিতরে দেওয়া আছে। আমরা একটু অঙ্কে চলে যাই, হ্যাঁ এই যে অঙ্কের ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কের ভিতরে কি শর্ত দেওয়া আছে, বলছে যে
পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যতটুকু, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব ততটুকু। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কন্ডিশন, এখানে একটু লিখে দেবেন যে অ্যাকর্ডিং টু কন্ডিশন। অ্যাকর্ডিং টু কন্ডিশন মিলে আমি কি লিখতে পারি, পি এ ইকুয়াল টু পি বি, পি এ ইকুয়াল টু পি বি। এটাই কি আমার শর্ত। এই যে দেখেন সমীকরণ তৈরি হয়েছে না, সমীকরণ কাকে বলে, যার লেফট হ্যান্ড সাইড আছে, যার রাইট হ্যান্ড সাইড আছে। তো পি এ ইকুয়াল টু কতটুকু, এই যে পি এ মানে কি এইটুকুর দূরত্ব। আর দূরত্ব কীভাবে বের করতে, ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 0 মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে কি হয় রুট ওভার ইকুয়াল টু। আবার পিবি, তাহলে পিবি কতটুকু, এতটুকুর দূরত্ব, তার মানে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার, এটাও কি রুট ওভার। এখন দেখেন এটা একটা ইকুয়েশন তৈরি হয়েছে, এই ইকুয়েশনের ভিতরে শুধুমাত্র এক্সের মানটাও অজানা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা ক্যালকুলেশন করলে অবশ্যই কিসের মান বেরোবে, এক্সের মান বেরোবে। তাহলে আমরা উভয় পাশ থেকে রুট উঠাই দিই, এটাকে বর্গ করলে কত হয় এক্স স্কোয়ার, এখানে বর্গ করলে কত হয় 4 ইকুয়াল টু, এখানে বর্গ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস 4 এ 4 16। ঠিক আছে, এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে কি থাকে 12x যদি আমি এ পাশে রাখি, আর এই পাশে কত হয় 16 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হয় 12 আর 36 কত হয় 48, 48। x ইকুয়াল টু 12 দ্বারা যদি কেটে দিই তাহলে কত হয় 4 12 48। তাহলে আমি কার মান পেয়ে গেলাম, x এর মান। অতএব নির্ণীয় স্থানাঙ্ক আমার কত 4,0। এটা আপনারা কিভাবে লিখবেন, অতএব নির্ণীয় স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে না, পি এক্স এর মান কত 4 আর ওয়াই এর মান ওখান থেকে কত পাইছিলাম 0, এভাবে আনসার। এভাবে আসলে আপনারা ডুয়েটে অঙ্ক করবেন। ঠিক আছে, তো এই তো একটা অঙ্ক দেখেন, আমি কিন্তু অঙ্কের কিছুই করিনি, আমি অঙ্কের কিছুই জানি না। আমি কি করছি, অঙ্ককে প্রশ্ন করছি, কোথার থেকে কি পাবো, আমি শুধু অঙ্ক পড়ার পরে শুধুমাত্র আমি দেখছি যে এক্সের মান বের করতে হবে আমাকে। তো আমি তো আর এরপরে আর কিছু জানি না, আমি শুধুমাত্র আমার বিচ্ছু ট্রিক্সকে প্রশ্ন করছি, ও আমাকে বলে দিছে যে তুমি এখন থেকে কি করবা, এরপরে কি করবা। ঠিক আছে, তো মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক 80% অঙ্ক আমরা কি করব, এরকম অঙ্ককে প্রশ্ন করব। আর ওই বিচ্ছু ট্রিক্স যে আছে 6টা বা 7টা, এরা আমাদের কি বলে দেবে, সবসময় আনসার বলে দেবে। ঠিক আছে, অনেক ভেঙে সময় নিয়ে একটা অঙ্ক করাইলাম, কারণ আপনারা যেন আমার কথাগুলো বুঝতে পারেন। আপনারা কি বুঝছেন সবাই, একটু কমেন্টস করেন। আপনারা কি বুঝছেন কিনা একটু কমেন্টস করে আমাকে জানান। ওকে, সবাই তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। কে যেন একটা রাগের রিয়াক্ট দিলেন, কে দেখি, রাগ পাইছেন কে ভাই, ও না দেয়নি। ওকে, সবাই বুঝছেন তাহলে, তাই না? হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে যাই, এই বিচ্ছু ট্রিক্সগুলো আমাদের কাজে আসবে। দেখেন এরপরে কিছু এক্সের মান যদি সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করি, হ্যাঁ হবে। এক্সের মান যদি ভাই সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওরকম ক্যালকুলেশন করতে হবে না। আপনি ম্যাথ বোঝাবেন আর কেউ বুঝবে না এমন ঘটনা, না ভাই সেটা না, আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের পুরো ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এই একটা ম্যাথ সিলেবাস গাজীপুরে আসতে শেষ করতে বহুত সময় লাগে। আপনারা অনলাইনে যদি একটু কষ্ট করেন তাহলে পেয়ে যাবেন। ভাইয়া পি এ ইকুয়াল টু বিবি এর মান বসানোটা আর একবার একটু দেখেন। ওকে, এই যে দেখেন পি এ, এই পি একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক কত x,0 আর এই বিন্দুর স্থানাঙ্ক কত 0 2। তো এই পি এ যেহেতু আমাকে বের করতে বলছে, এই পি এ মানে হলো পি এর দূরত্ব বের করতে বলছে। তো আমরা কোনো একটা জিনিসের দূরত্ব বের করা তো একটু আগে শিখে আসলাম, ভুজদ্বয়ের অন্তর মানে প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার রুট ওভার, এটা হলো বের করার সূত্র। আবার পিবি, এটার ক্ষেত্রেও দেখেন এটা একটা স্থানাঙ্ক, এটা একটা স্থানাঙ্ক, এটা কি প্রথমটা বিয়োগ হোল স্কোয়ার প্লাস পরেরটা বিয়োগ হোল স্কোয়ার রুট ওভার। ঠিক আছে, এটা হলো দূরত্ব বের করার যার সূত্রটা ইউজ করছি, আশা করি বুঝতে পারছেন। এবার আমি কিছু বিষয়াদি নিয়ে আপনাদের আলোচনা করব। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হলো কি,
ধরেন এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রর মনে করেন এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তারপরে এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। মানে এরকম স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করেন 1 2 -1 4, তারপরে ধরেন 3 0, এটা মনে করেন দেওয়া আছে 4 1, এরকম ইচ্ছা মতো। এগুলো কিন্তু আসলে আমি ইচ্ছা মতো দিছি। ও উপরেরটা মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমি একটু ভিডিওটা করি। এখন আশা করি দেখা যাবে। হ্যাঁ, একটু কষ্ট করে দেখেন, এরপর আর উপরে লিখবো না, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, এখন আমি যদি এ বি সি ডির স্থানাঙ্ক আমি আপনাকে দিয়ে দিছি, আচ্ছা আমি যদি এ বি এর দূরত্ব বের করতে বলি আপনি কি পারবেন? আমি যদি বি সি এর দূরত্ব বের করতে বলি আপনি কি পারবেন? আমি যদি সি ডি এর দূরত্ব বের করতে বলি আপনি কি পারবেন? আমি যদি ডি এর দূরত্ব বের করতে বলি আপনি কি পারবেন কিনা? আবার এটাও যদি বের করতে বলি যে এ সি এর দূরত্ব বের করেন, তারপরে ধরেন বিডি এর দূরত্ব বের করেন, এই দূরত্বগুলো কি আপনারা বের করতে পারবেন? একটু সাহস করে আমাকে বলেন তো যে পারবেন কি না। ভিডিওটা জুম করলে ভাই পুরো ডিসপ্লে আসবে না, দেখেন। এরপরে প্রয়োজন আর একটু বড় করে লিখবো নি, লেখা তো বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, তার মানে কি সবাই বলতেছেন যে আপনারা পারবেন, ঠিক আছে? সবাই বলতেছেন যে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি আমি দিয়ে দিই তাহলে আপনারা এগুলো বের করতে পারবেন। আসলেই তো পারার কথা, এখানে তো কিছু না, কারণ আমরা দূরত্ব বের করার সূত্র শিখে ফেলছি যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, এটা তো না পারার কিছু না। তো এই দূরত্বগুলো যদি আমরা বের করতে পারেন তাহলে এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। একটু দেখেন, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। সেটা কি? সাপোজ ধরেন এটা হলো আপনার একটা বর্গক্ষেত্র, এটা শীর্ষবিন্দু এ বি সি ডি, তারপরে ধরেন এটা হলো আপনার একটা রম্বস এ বি সি ডি, তারপরে হলো ধরেন এটা আপনার একটা আয়তক্ষেত্র এ বি সি ডি। এবার এটা ধরেন আপনার একটা সামান্তরিক এ বি সি ডি। এরপরে ধরেন নিচে তো দেখা যায়, এটা ধরেন একটা সমবাহু ত্রিভুজ, এটা সমান এ বি সি। এরপরে ধরেন আপনার এটা হলো একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আবার ধরেন এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আর এটা কি সমান এ বি সি। এরকম জিনিসপত্র দিয়ে যদি আপনাকে বলে, মানে এভাবে বলবে যে এই এ বি সি ডির স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এগুলো জায়গার স্থানাঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই স্থানাঙ্ক দেওয়া থাকবে। আপনাকে বলবে যে এটা যে একটা বর্গক্ষেত্র প্রমাণ করো। তো আমরা একটা বর্গক্ষেত্রের প্রমাণ কিভাবে করি? আমরা বলি চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে যেখানে কোনো কোণের কথা বলা যাবে না, কারণ আমরা এগুলো শীর্ষবিন্দু দিয়ে কোণ বের করা অনেক ঝামেলা, এগুলো আমরা করতে পারবো না, ঠিক আছে? আমরা বাহু দিয়ে বা দূরত্ব দিয়ে আমরা প্রমাণ করবো। আচ্ছা, আমি যদি বলি যে এটা একটা বর্গক্ষেত্র, তাহলে কি আমি প্রমাণ করতে পারি না? আমি যদি এরকম বলি যে এ বি এর দূরত্ব ইকুয়াল টু বিসি এর দূরত্ব ইকুয়াল টু সি ডি এর দূরত্ব ইকুয়াল টু ডি এর দূরত্ব, এটা মানে কি? যে এটার দূরত্ব বের করলাম, এটার দূরত্ব, বর্গক্ষেত্রের কি হয়? প্রত্যেকটা বাহু সমান হয়। এরপরে কি হবে? কর্ণ দুইটাও কি হবে? সমান হবে। এবার আমরা এসি এর দূরত্ব বের করব, এসি এ ইকুয়াল টু বি ডি। এই দূরত্বগুলো মানে এ বি বি সি সি ডি ডি এর দূরত্ব যদি সমান হয় আর এদিকে দুইটা কর্ণ যদি সমান হয়, তাহলে কি আমরা বলতে পারি না যে এটা একটা বর্গক্ষেত্র? ঠিক আছে? আমাকে যখন শীর্ষবিন্দুগুলো দিয়ে বলবে যে দেখাও যে বা প্রমাণ করো যে এটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা খুব ইজিলি পারবো। এটা কিভাবে?
এই যে প্রত্যেকটা বাহুর দূরত্ব বের করব আর কর্ণ দুটার দূরত্ব বের করব, বের করে দেখব যে প্রত্যেকটা বাহু সমান আছে কিনা আর কর্ণ দুইটা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা বলে দিব যে এটা একটি বর্গক্ষেত্র। আপনারা কি বুঝছেন এই প্রমাণটা কিভাবে প্রমাণ করলাম? বুঝছেন কিনা একটু বলেন তো। ওবায়দুল্লাহ ভাই বুঝছে, হাদিসুর ভাই বুঝছে, মিনহাজ ভাই, জান্নাতুল ফেরদৌস, গুড। তাহলে ভাই আমরা দেখেন একটা দূরত্বের সূত্র দিয়ে কত কি করতে পারতেছি, ঠিক আছে। আমাকে যখন বলবে যে এটা যে একটা রম্বস প্রমাণ করো, তখন আমরা কিভাবে প্রমাণ করব? এ বি ইকুয়াল টু, যে রম্বসের কি বিপরীত বাহু মানে চারটা বাহু সমান, এ বি বিসি সিডি ডিএ, এই চারটাই সমান হবে, কিন্তু এদের কর্ণগুলো কি হবে না, সমান হবে না। কর্ণগুলো কেমন হবে? অসমান। তার মানে এ সি ইজ নট ইকুয়াল টু বি ডি। জাস্ট আমরা এই বাহুগুলোর মানগুলো বের করে দেখব যে এই বাহুগুলো সমান হয়েছে কিনা, আর এরপরে কর্ণগুলো বের করে দেখব যে এই কর্ণ দুটার মান অসমান কিনা। যদি কর্ণ দুটার মান সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা বর্গক্ষেত্র হবে, আর কর্ণগুলোর মান যদি সমান না হয় তাহলে আমরা বলে দেব যে এটা একটা রম্বস। এরপরে যদি আয়তক্ষেত্রের কথা বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বাহু আর এই বাহুর মান বের করে দেখব যে সমান কিনা। এরপরে এই বাহু আর এই বাহু মানে বি সি ইকুয়াল টু এ ডি, এদের মান সমান হয়েছে কিনা। যদি সমান হয় আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হলো কি কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ কি থাকে? আয়তক্ষেত্রের কর্ণ সমান থাকে। এরপরে আমাকে দেখতে হবে বিডি ইকুয়াল টু এ সি, ঠিক আছে। যদি এগুলো সমান থাকে তাহলে আমরা কি বলবো? এটা একটা আয়তক্ষেত্র। আবার যদি বলে সামান্তরিক, সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান, তার মানে এ বি ইকুয়াল টু সিডি, আবার হলো বিসি ইকুয়াল টু এডি, কিন্তু সামান্তরিকের কি হয় না? সামান্তরিকের কর্ণ দুইটা সমান হয় না, এজন্য বলে দেব এসি ইজ নট ইকুয়াল টু বিডি। এগুলো দূরত্ব বের করে দেখব যে এই দূরত্বটা সমান না। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করব? যে তিনটা বাহু কি হবে? এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, তিনটা বাহুই সমান হবে। আবার সমদ্বিবাহু কিভাবে প্রমাণ করব? যে এ বি ইকুয়াল টু এসি, এসি কিন্তু ওদিকে জায়গা নাই, এখানে লিখি ইজ নট ইকুয়াল টু বি সি, মানে এ বির সমান এসি কিন্তু বিসিটা কিনা ওদের সমান না। আর সমকোণী ত্রিভুজ কিভাবে প্রমাণ করব? দেখেন সমকোণী ত্রিভুজের শুধু বাহুর উপর ভিত্তি করে বলা যায় না যে এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। তো আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য জানি যে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আপনাকে করতে হবে কি? এসির মানটা বের করতে হবে, বের করে বর্গ করে দেখবেন যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের সমান হয় কিনা। যদি এই শর্তটা পূর্ণ হয় তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। এবার বলেন যে আমি যদি কোনো একটা এরকম যে কোনো একটা অবজেক্টের যদি শীর্ষবিন্দুগুলো দিয়ে দিয়ে যদি আমি আপনাকে বলি যে দেখাও যে বা প্রমাণ করো যে ওইটা, তাহলে কি আপনারা এই জিনিসগুলো প্রমাণ করতে পারবেন কিনা একটু বলেন। এই জিনিসগুলো প্রমাণ করতে পারবেন কিনা একটু বলেন আমাদেরকে। ওবায়দুল্লাহ ভাই ইনশাআল্লাহ পারবো, আবু রাহেন ভাই পারবো, সুজন ভাই পারবো, বাহ ভেরি গুড। আরও বলেন একটু, সবাই বলেন, সুব্রত ভাই। আচ্ছা রাজন ভাই আপনি কি লাইনে আসেন কিনা ভাই? আই এম এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে যে কিছুটা রাগী মানুষ, মানে এমনিতেই ধরেন দেরি করে যাচ্ছি, এটা তো আমারও খারাপ লাগা আছে। এরপরে আপনি যখন বলছেন, আমি সরি বলে যাচ্ছি আসলে গ্রুপে, এরপরে হচ্ছে যে সরি বলার পরও আপনি যখন ওটা বলছেন তখন একটু বেশি কষ্ট লাগছে যে আমরা তো চেষ্টা করি কিন্তু ব্যর্থ হলে কি করব। তো রাজন ভাই যদি লাইনে থাকেন আমি এক্সট্রিমলি সরি, আপনি হচ্ছে যে ক্লাস করেন এবং রেসপন্স করেন, ঠিক আছে। একটু 2-4-5 মিনিট ভাই এদিক সেদিক হতেই পারে। রাজন ভাই থাকলে একটু মেসেজ দেন একটা, আমি একটু দেখি। ওকে, সুমাইয়া ফেরদাউস, প্রীতি পারবো ভাই, তারপরে শ্রাবণী পারবো ভাই, বিক্রম চন্দ্র পারবো ভাই, মাহবুব জি ভাই। ওকে ভেরি গুড, আপনারা আসলে বেশ আলহামদুলিল্লাহ ভালোই বোঝেন, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো অঙ্ক এই টাইপের আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমি মুছে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলোর, অথবা পরে ভিডিও দেখে দেখে এগুলো আবার করে নেবেন।
একটা অঙ্ক দেখি, এখানে বলছে যে দেখেন অঙ্কটাতে দেখেন, এখানে বলছে দেখাও যে এত 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 এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে এই তিনটা বিন্দু যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা আমাকে দেখাইতে বলছে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কি এমনি নেন আপনি, সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করার শর্তে কি এখানে দেওয়া আছে কি, আমি ধরে নিলাম যে এটা এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম 3 8, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম কত 8 3, এরপরে এটা ধরে নিলাম সি, এটা কত -2 3, -2, 3। তো আমাকে যেহেতু প্রমাণ করতে বলছে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাকে কি রাজন ভাই আছেন, আমি ভাই সত্যি দুঃখিত, ওকে নো প্রবলেম ভাই, এগুলো হয়েই থাকে, আমরাই তো ক্লাস করেন, রেসপন্স করেন, ঠিক আছে, পারেন কিনা ওই সব সময় তো সবার মাথা ঠিক থাকে না, এগুলো বুঝতে হবে, আপনারটাও আমার বুঝতে হবে, আমারটাও আপনার বুঝতে হবে, ওকে নো প্রবলেম, যা হয়েছে, আমরা একটা ফ্যামিলি, আমরা খুব সুন্দর করে এই কোর্সটা কি করব শেষ করব, ঠিক আছে। এখন থেকে রেসপন্স করেন, আশা করি পিছনের পড়াগুলো বুঝছেন। তো দেখেন এটা আমাকে বলছে যে দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা একটু আগে কিন্তু দেখে আসলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ কীভাবে প্রমাণ করে। সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে কোনো দুইটা বাহু সমান হবে কিন্তু আরেকটা বাহু এদের সমান হবে না, জাস্ট আমরা তিনটা বাহুর মান বের করব, দূরত্ব বের করব। আমরা কি দূরত্ব বের করতে পারি না? পারি। দেখেন এই যে এ সি মনে করেন বের করতেছি, এ সির দূরত্ব, তাহলে কি ভুজদ্বয়ের অন্তর 3 মাইনাস করলে এই মাইনাসে প্লাস 3 + 2 এটা কত হোল স্কোয়ার প্লাস 8 - 3 8 - 3 এই যে হোল স্কোয়ার, মাথার উপরে কি √। ক্যালকুলেশন করি, এখানে 5 25 প্লাস এখানে হচ্ছে যে আপনার 3 বাদ দেন 8, তার মানে 5 5 5 25, তাহলে এটা কত হয় 2 × 5 স্কোয়ার √। তাহলে বের করা যায় কত 5 √2, ঠিক আছে। এসি বের করলাম, এরপরে দেখেন আমি এবি বের করব, এবি। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি খুব দ্রুত করতে পারি, অথবা আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, আমি করাচ্ছি দেখে ভেঙে করাচ্ছি, ঠিক আছে। তো এবির দূরত্ব আবার বের করব, এবির, তাহলে কি ভুজদ্বয়ের অন্তর, এই যে দেখেন 8 - 5 হোল স্কোয়ার 8 - 3 দুঃখিত 8 - 3 হোল স্কোয়ার, আর একটা হলো 3 - 8 প্লাস 3 - 8 হোল স্কোয়ার √। এটাও কত হয় 5 5 25 5 5 25, তার মানে কি যে 25 25 একই হলো, একবারে লিখে ফেলি 5 √2। এসি বের করলাম, এবি বের করলাম, এবার আমরা বিসি বের করব, বিসি ইকুয়াল টু কত, এটা মাইনাস এটা, তার মানে 8 + 2 হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার। কিছু বলবা? 3 - 3 হোল স্কোয়ার, তাহলে এখানে কত হয় 10 10 10 কত হয় 100 প্লাস এখানে কত হয় 0, তাহলে আমি যদি এটা যদি বর্গমূল করি তাহলে কত হয় 10। খেয়াল করে দেখেন, আমাকে প্রমাণ করতে বলছে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং আমার কিন্তু কাজ হয়ে গেছে, দুইটা বাহু সমান হয়েছে, এটা ইকুয়াল টু এটা হয়েছে, ইজ নট ইকুয়াল টু অতএব আমরা বলবো যেহেতু এসি ইকুয়াল টু এ বি বাট ইজ নট ইকুয়াল টু বিসি, অতএব ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আমাকে কি করতে বলছিল, দেখাও যে, সুতরাং আমি এখানে কিন্তু শুড লিখে দিতে পারি, SHWED শুড। এভাবে সাধারণত আপনারা এখানে হেয়ার বলবেন, এখানে হেয়ার, এখানে বলবেন এগেইন, এখানে বলবেন এগেইন, ঠিক আছে। এভাবে কি করতে পারেন আপনারা ডুয়েটে কিন্তু অঙ্ক করতে পারেন। তো এগুলো আরও কি করে ফেলবেন, শর্ট করে ফেলবেন আপনারা, ক্যালকুলেশন করতে বা ক্যালকুলেটর দিয়ে যদি আরও কম টাইমে করতে পারেন তাহলে করতে পারেন। অঙ্কটা কীভাবে সবাই বুঝছি, মানে এই ধরনের আগে যেভাবে সবগুলো জিনিস আমি আপনাকে প্রমাণ করতে বললাম, সবগুলো জিনিসই আপনি এভাবে কি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন, ঠিক আছে। একটু বলেন পারবেন কি না বলেন। না, মান বের করা লাগবে না, আপনারা মনে রাখবেন হাদিসুর ভাই বলছে ভাই 5 √2 এই আকারে কি মান বের করতে হবে, এই আকারে না মান বের করতে হবে তা না, এখানে আপনি √50 এখানে √50 লিখে রাখেন, এগুলো কোনো ব্যাপার না। তবে একবারে ক্যালকুলেটর দিয়ে মান বের করবেন না, কারণ এখানে মান বের করলে দশমিক মান আসবে। মনে রাখবেন যে আমরা জ্যামিতির ক্ষেত্রে কোনো অঙ্কের ক্ষেত্রে দশমিক মান বের করব না, ঠিক আছে। যদি √, থাকে তাহলে √, দিয়েই রেখে দেব, ওকে ভাই। ওকে, তানভীর ভাই, সাবরিনা, তাহমিনা, গুড, ভেরি গুড।
আজকে 48 জন ক্লাস করতেছেন, ভেরি গুড। অন্তত 50 জন ক্লাস করবেন, আপনারা উপস্থিত থাকবেন, ঠিক আছে? লাইভ ক্লাস আসলে যত মজা হয়, পরে রেকর্ডিং ক্লাস কিন্তু অত মজা হয় না, পরে কিন্তু দেখতে ইচ্ছা করে না, ঠিক আছে? এর জন্য আপনারা ক্লাস মিস করবেন না, ক্লাস করবেন। আপনারা থাকলে আমারও ভালো লাগে, কারণ এমনিতে 10-12 জন 15 জন নিয়ে আমি তো বলছি ইনশাআল্লাহ এই কোর্সটাতে আপনারা এখন 70 জনের মতো জয়েন করছেন। নেক্সট ব্যাচ যখন শুরু করব দেখবেন আমাদের সেই ব্যাচে কম করে হলেও 200 জন স্টুডেন্ট হবে, ঠিক আছে? কারণ ততদিনে আমরা আমাদের সেট আপ পুরো মানে সিলেবাস সব কিছু রেডি করে ফেলবো, সব কিছু করে ফেলবো, ওকে? তারপরে হচ্ছে ধরেন ততদিনে অনেকে জেনে যাবে আপনারা যে কোর্স করতেছেন, আপনারাও তো ডেফিনেটলি অন্যদেরকে বলবেন, বললে তো আর ক্ষতি নাই। সুতরাং দেখবেন যে নেক্সট থেকে আমাদের পরিবারটা আর আপনাদের সাথে কিন্তু একেবারে অ্যাডমিশন পর্যন্ত আমাদের সম্পর্ক থাকবে, কারণ আমাদের মেসেঞ্জার গ্রুপটা এটা আমরা কখনোই ডিলিট করব না। আমাদের মেসেঞ্জার গ্রুপটা একেবারে অ্যাডমিশন পর্যন্ত আপনাদের জন্য থাকবে, ঠিক আছে? আমিন ভাই বলছে ভাইয়া পারবো, বাট এই যে 5√2 এটা ক্যালকুলেটরে বের করতে পারি না ভাইয়া। এটা ভাই আসলে ক্যালকুলেটরে এক্স্যাক্টলি আসবে না। আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা কি আপনি এখানেই রেখে দিতে পারেন। এখানে আপনি রেখে দেন যে √50 √25 কত হয়, এখানে 50 করে ফেলেন, ঠিক আছে? আর আমার অনেক প্র্যাকটিস আছে বা আমি এগুলো দেখে আমি এখানে বুঝতেইছি যে এই 25কে 50কে তো এইভাবে লেখা যায় 2 গুণন 25, 2 গুণন 25। আর বের করার জন্য আমার কি লাগবে, একটা বর্গ লাগবে। সুতরাং 5-এর উপরে আমি কি করতে পারি, বর্গ। তাহলে এই যে বর্গ আর রুট চলে গেলে 5টা বাইরে বের হয়ে আসলো, আর এখানে থাকলো কত, √2। তো আপনার যে এরকমই করা লাগবে তা না, আপনি এখানেই রেখে দেন, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর ধীরে ধীরে এগুলো ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে দেখেন নেক্সট একটা অঙ্ক, ওকে? এখানে দেখেন বলছে কি, প্রমাণ করো যে এত 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 এবং এত বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। আমি আপনাকে এখানে দারুণ একটা বেসিক বলে রাখতেছি, এটা আপনি মাথায় রাখবেন। সেটা কি, যদি ত্রিভুজ প্রমাণ করার কথা বলে তাহলে এই স্থানাঙ্কগুলো বসানোর জন্য আপনার কোনো হিসাব করতে হবে না। আপনি এদিক থেকে ইচ্ছা মতো বসান, ওদিক থেকে ইচ্ছা মতো বসান, যেমনি ইচ্ছা তেমনি বসান। কিন্তু যখন চতুর্ভুজ রিলেটেড, যখন সরওয়ার ভাই বলছে ভাই এই কোর্সটা যদি করোনার ভিতরে পাইতাম। আসলে করোনার ভিতরে আমি কিছু কিছু কোর্স করাইছি ভাই, ম্যাথের প্রায় পুরোটাই করাইছি, আপনারা হয়তো বা জানেন না, সেজন্য। তো কি বললাম যে যদি ত্রিভুজ আকারের হয় তাহলে স্থানাঙ্কগুলো ইচ্ছা মতো বসাবেন, নো প্রবলেম। কিন্তু চতুর্ভুজ যদি হয়, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, এগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, হিসাব করে 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 স্থানাঙ্ক বসাইতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটা অঙ্কের ক্ষেত্রে এটা আমি আরেকটা অঙ্ক করে দেব বলতে আগায় দেবো আর কি। ওখানে বলছে প্রমাণ করো যে এত 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 এবং এত বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। বর্গক্ষেত্র মানে কি, আমার 4টা বাহু সমান হতে হবে এবং কর্ণ দুটাও কি হতে হবে, সমান হতে হবে। তো আমি শুধু আপনাকে আঁকানোটা শিখাবো, মানে এগুলো কীভাবে হিসাব করবেন সেটা। পরে দূরত্ব বের করা তো কোনো ব্যাপার নয়। আর দূরত্ব বের করার পরে আপনি দেখবেন যে 4টা বাহু আর 2টা কর্ণ সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে এটা বর্গক্ষেত্র, যদি সমান না হয় তাহলে এটা বর্গক্ষেত্র না। প্রথমে দেওয়া আছে কত, 1 3, এবং সেটা কি এইদিকে হলো 1 ঘর আর ওই দিকে হলো 3 ঘর, 1 2 3। তাহলে আমরা এইরকম একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি কত, 1 3 থাক। এরপরে বলতেছে কত, 5 0 5, 1 2 3 4 5, 5 0 মানে এক্সের দিকে 5 কিন্তু ওয়াই এর কোনো দিকে না, ওয়াই এর হলো 0। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হলো 5 0। আরেকটা হলো 2 - 4, তার মানে 1 2 -4 কোন দিকে, নিচের দিকে, 1 2 3 4। এই বিন্দুর স্থানাঙ্ক কত, 2 - 4, এই বিন্দুটা পাইলাম। আরেকটা বিন্দু কত, -2 -1, তার মানে -2 হলো 1 2 আর -1 হলো এই জায়গাটাতে, এই জায়গাটাতে। তাহলে আমরা কি বলতে পারি, -2 আর হলো -1, এটা হলো এই বিন্দুর স্থানাঙ্ক। এটা একটা বিন্দু পাইলাম, এটা একটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু। তাহলে আমরা এদেরকে যদি সংযোগ করি এটা একটা কেমন হবে, বর্গক্ষেত্র হবে। যদিও আমি তার স্কেল দিয়ে করছি না যে একেবারে ওইরকম হবে, এই জন্য আমার ওইরকম হয়নি। এই জন্য এরপরে যদি আমি নাম দিই, এটার নাম দিলাম এ বি সি ডি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এ বির দূরত্ব বের করতে হবে, আমাকে বি সির দূরত্ব বের করতে হবে, আমাকে সি ডির দূরত্ব বের করতে হবে, আমাকে ডি এর দূরত্ব বের করতে হবে, এবং প্রত্যেকটার দূরত্ব দেখব কি সমান।
এবং এরপরে আমাকে কি করতে হবে, এসি এর দূরত্ব বের করতে হবে ইকুয়াল টু বিডির দূরত্ব বের করতে হবে। এইগুলো বের করার পরে যদি দেখি যে এরা 4 জন সমান আর এরা 2 জন সমান, তাহলে আমি বলে দিতে পারবো এটা একটা বর্গক্ষেত্র। আপনারা কি দূরত্ব বের করে অঙ্কটা প্রমাণ করতে পারবেন? আমি তো সব কিছু বলেই দিলাম, একটু বলেন সাহস করে। আপনারা কি পারবেন? একটু বলেন সাহস করে। ওকে, সবাই বলতে পারবো, শুধু একজন বলছে ভাই রিপিট করলে ভালো হয়, সেটা হচ্ছে যে শাকিল ভাই। ভাই রিপিট করার আসলে তেমন কিছু নাই এখানে। হলো এই যে এগুলো আপনি কি প্রথম ক্লাস করছেন কিনা শাকিল ভাই, এটা হলো ব্যাপার। শাকিল ভাই মনে হয় প্রথম ক্লাস করেনি, যার কারণে উনি এই যে এগুলো বসানো মনে হয় বুঝতেছে না, ঠিক আছে। আর যারা ক্লাস করছেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপার হওয়ার কথা না, আশা করি। তাহলে ভাই আমি কি বললাম, ত্রিভুজ যদি হয় তাহলে স্থানাঙ্ক বসানোটা কোনো ব্যাপার না, কিন্তু যেটা চতুর্ভুজ টাইপের যদি হয় তাহলে হিসাব করে 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 স্থানাঙ্ক বসিয়ে তারপরে অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে অনেকগুলো অঙ্ক আছে। দেখেন আয়তক্ষেত্রের অঙ্ক, এটাও আপনি পারবেন, কারণ এখানে বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণগুলো কি সমান হবে। তো এগুলো আপনাদের HW, আমি পুরো আজকে এই পুরো আমার পুরো জিনিসটার PDF আমি আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন, এই PDFটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে বলছে, পারবেন। এটা একটা বিন্দু রম্বস, এটাও তো পারবেন, কারণ রম্বসের 4টা বাহু সমান, বিপরীত কর্ণগুলো কি অসমান। তারপরে এটা বলছে যে এটা একটা বিন্দু 3 সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এত 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 বিন্দু 3টি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী শীর্ষবিন্দু এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং একটু হিসাব করে বসালেই মনে হয় ভালো হয়, অথবা আমি এভাবে দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। যেটা বড় আসবে সেটা অতিভুজ, যে ছোট দুইটা কি একটা ভূমি একটা লম্ব হবে। একটার স্থানাঙ্ক দেন 4,4, আর একটার স্থানাঙ্ক কত 5, 2, আর একটার স্থানাঙ্ক কত 1, 0। এগুলোর নাম দেন, এটা ধরেন A, এটা B, এটা হলো C। তাহলে আমরা এবারে প্রথমে কি করব, AB এর মানটা বের করে নেব, তারপরে BC এর মানটা বের করে নেব, তারপরে C এর মানটা বের করে নেব। এখন যখন আমাকে প্রমাণ করতে বলছে যে দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং আমাকে কিভাবে করতে হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এই তিনটার ভিতরে যে মানটা বড় বেরোবে আমরা তাকে অতিভুজ ধরবো, ঠিক আছে। তার মানে বড় যে মানটা বেরোবে সেই বড় হোল স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা যেটা, সেটা যে কেউ হইতে পারে, ভূমি মানে এই মানটা ওর চাইতে ছোট, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। এখন এই বড় মানটাকে বর্গ করলে যা হবে আর এই দুটা বর্গ করে ক্যালকুলেশন করলে যা হবে, দুই পাশে যদি সমান হয় তাহলে প্রমাণ হয়ে গেছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা তো আপনারা আগেই দেখে যাচ্ছেন। এখন আপনাকে বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলছে। তো দেখেন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, যেটা বড় সেটা তো অতিভুজ, ওটা বাদ। বাকি দুইজন কি, বাকি দুইজন হলো একটা ভূমি একটা লম্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন লম্ব। আমরা কি এগুলো জানি না? জানি। তো আমাদের ভূমির মান জানা থাকবে, লম্বর মান জানা থাকবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতা লম্ব একই জিনিস, ভূমি গুণন উচ্চতা। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, ক্ষেত্রফলও পেয়ে যাব। বুঝছেন কিনা ভাই এই টপিকটা? এই অঙ্কটা আপনাদের করতে হবে। এটা কি পারবেন সবাই? শ্রাবণী বলছে ভাই পারবো আমি। ভেরি গুড, না পারার কিছু নাই। দেখেন একটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করতেছি, একটা সূত্র, সেটা কি প্রত্যেকটা অঙ্ক প্রমাণ হয়ে যাচ্ছে শুধুমাত্র দূরত্বর সূত্রটা দিয়ে। খালি দূরত্বর সূত্রটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে। দূরত্বর সূত্রটা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করবেন, সবাই পারবেন। ভেরি গুড।
এবার খুবই গুরুত্বপূর্ণ টপিক, দেখেন এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা ইনশাল্লাহ এখন আয়ত্ত করে ফেলব। একটা হলো অন্তর্বিভক্তি, একটা হলো বহির্বিভক্তি, একটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের পরিব্যাসার্ধ, ত্রিভুজের ক্ষেত্রফল। এই জিনিসগুলো আমরা এখন চিনব, ঠিক আছে? মূলত এটুকু যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের স্থানাঙ্কর মোটামুটি সব কিছু শেষ। আর আমরা কিভাবে পড়ব, আমরা বেসিক ক্লিয়ার করার পরে একটা দেব আপনাদেরকে, আমি আপনাদেরকে একটা সাজেশন দেব। ওই সাজেশনটা মূলত আপনাদেরকে সলিউশন করতে হবে। সেই সাজেশনের কিছু অঙ্ক আমি এরকম লাইভে এসে সলিউশন করে দেব, কিছু অঙ্ক হচ্ছে যে আপনাদেরকে পিডিএফ সলিউশন দেব, আর কিছু অঙ্ক আপনাদের নিজেদের করতে হবে, ঠিক আছে? মূলত ওই সাজেশনটাই আমাদের নোট হবে। আর এখন যেগুলো পড়াইতেছি এগুলো আপনি একটা খাতায় উঠাই রাখেন সূত্র টুত্র প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু দাঁড়ান। আপনারা কি টায়ার্ড? মানে আমাদের কিন্তু আরও সময় লাগবে, কম করে হলেও 30 মিনিট সময় লাগবে। তো আপনারা কি টায়ার্ড কি না? আমার একটু পানি খেতে হবে, অল্প একটু ওয়েট করেন। মন, পানি দাও তো। আপনারা বলেন, আপনারা কি টায়ার্ড? কম করে হলেও 1.5 ঘন্টা ক্লাস করা লাগবে ভাই। আর কিছুদিন পর থেকে হয়তো বা এরকম হতে পারে যে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করা লাগতে পারে, কারণ আমরা 6 মাসের ভিতরে সিলেবাসটা আপনাদের গোছাইয়ে দেব। না না না, মোটু বাদলু ভাই, এই দেখছেন ফেসবুকে উল্টো পাল্টা নাম দেওয়ার কারণ দেখেন। মোটু বাদলু ভাই বলছে ভাই এরকম অঙ্ক কি আসে না ভাই, এগুলো অঙ্ক ডুয়েটে আসবে না, কিন্তু এগুলো বেসিক ক্লিয়ার থাকতে হবে, কারণ এগুলো পরবর্তীতে আমার লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আপনার আসবে না। তবে এই যে টপিকগুলো দেখতেছেন আমাদের চোখের সামনে, এখন যে টপিকটা দেখতেছেন ডিসপ্লেতে, এগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এই রিলেটেড অঙ্কগুলো আমাদের বুঝে বুঝে পারতে হবে, ঠিক আছে? এই রিলেটেড অঙ্কগুলো আমাদের বুঝে বুঝে পারতে হবে, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। আমি যে সাজেশনটা দেব ওটা করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন ধরনের অঙ্ক ডুয়েটে আসে বা, ঠিক আছে? চলেন, আমি পানি খেয়ে নিছি, আপনারাও কিন্তু খাবার টাবার নিয়ে বসতে পারেন। ধরেন এখন তো ফলের সময়, কমলা পাওয়া যায়, ছোট ছোট কমলা পাওয়া যায়, আঙুর পাওয়া যায়, এগুলো খাবার টাবার নিয়ে বসবেন। মাঝে মাঝে আমাদেরকে ছবি দিবেন, আমি একটু ছবি দেখে মনে করেন ওই যে দর্শনে অর্ধেক ভোজন, আমারও মনে করেন যে অর্ধেক ভোজন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হচ্ছে সূত্রগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখাবো এবং সূত্রের খুঁটিনাটি যা যা আছে সেগুলো দেখাবো। প্রথম টপিক কি আমার অন্তর্বিভক্তি। দেখেন বিষয়টা, ধরেন এইটা আমার একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম এ, এটার স্থানাঙ্ক দিলাম আমি x1 আর একটা হলো y1, আর এটা হলো আমার আরেকটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম b, এটা হলো x2 আর একটা হলো y2। তো x2 y2 যদি হয়, এটা যদি আমার পুরোটা একটা রেখা হয়, ঠিক আছে, পুরোটা একটা রেখা। এখন অন্তর্বিভক্তি মানে হলো এই দুইটা বিন্দুর সংযোজক রেখার যে কোনো একটা জায়গাতে, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার যে কোনো একটা বিন্দুতে এরা কি করবে, মানে অন্য তৃতীয় একটা বিন্দু করবে কি, এদেরকে বিভক্ত করে ফেলবে, ঠিক আছে? ওকে, তৃতীয় একটা বিন্দু কি করবে, এদেরকে বিভক্ত করে ফেলবে। তো ধরেন আমি এখানে একটা বিন্দু নিলাম খুশিতে, এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর নাম দিলাম পি, আর ওদের স্থানাঙ্ক দিলাম এক্স, ওয়াই। তো এই যে দুইটা বিন্দুর সংযোজক রেখার ভিতরে কোনো একটা বিন্দুতে কি করছে, ভিতরে কোনো একটা জায়গায় তাকে বিভক্ত করে ফেলছে, এজন্য এই বিন্দুটাকে আমি বলতেছি অন্তর্বিভক্তি। আর এই বিন্দুর একটা অনুপাত আছে, যে এইটা ধরেন আমি ধরলাম কি m1 কত m2, যেখানে এখান থেকে এইটুকুর পরিমাণ হলো, m1, আর এখান থেকে এইটুকুর পরিমাণ হলো m2। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন আমি অঙ্ক করানোর সময় আপনাদের যে চিত্রটা আঁকবো সূত্রের জন্য, এই চিত্রটা আপনার একেবারে হুবহুব মানে চোখের ভিতরে রাখতে হবে, আপনার মাথাতে রাখতে হবে। কেন? কারণ আমি যখন বড় বড় অঙ্ক করব, তখন অঙ্কটা যখন রিডিং পড়ব, অঙ্কটা রিডিং পড়ার সময় চিত্রটা একেবারে এটার মতো হবে, ঠিক আছে? তখন চিত্র দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে কোন সূত্র এই জায়গাতে ইউজ করবেন।
তো এটা হলো আমাদের কিসের সূত্র? অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি কেন? এই যে মাঝখানে একটা বিন্দুতে এটা কি করে ফেলছে, দুইটা অনুপাতে বিভক্ত করে ফেলছে। তো এই অন্তর্বিভক্তির সূত্রের ভিতরে কন্টেন্ট কয়টা দেখেন, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক একটা, এই বিন্দুর স্থানাঙ্ক দুইটা, এই ছেদবিন্দুতে একটা কি স্থানাঙ্ক তিনটা, আর ওই জায়গার একটা অনুপাত চারটা। এই পুরো জায়গাতে পুরো অন্তর্বিভক্তির সূত্রে কয়টা কন্টেন্ট দেওয়া আছে? চারটা। এই চারটা কন্টেন্টের ভিতরে যে কোনো একটা কন্টেন্ট যদি অজানা থাকে, যে কোনো একটা কন্টেন্ট যদি অজানা থাকে, তাহলে আমরা এই অন্তর্বিভক্তি সূত্রের মাধ্যমে কি করতে পারবো? সেই অজানা জিনিসের মানটা বের করতে পারবো। তো সূত্রটা কি? সূত্রটা হলো এই জায়গার এক্স বের করার জন্য এক্স ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা মুখস্থ করতে হবে। m1 আর x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সেমভাবে আমরা y বের করব কিভাবে? m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এভাবে আমরা কি বের করতে পারি? এদের মানগুলো বের করতে পারি। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মানগুলো বের করতে পারি। যদি এক্স ওয়াই এর মান দেওয়া থাকে, অনুপাত যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে, এটা যদি বের করতে বলে, তাও তো পারবো, কারণ এখানে আমার x1 আর y1 দরকার। এদের দুটো সমীকরণ তৈরি হয়ে গেছে, আমরা ক্যালকুলেশন করলে ওখান থেকে x1 y1 ডেফিনেটলি পারবো। ঠিক আছে, তো সাপোজ ধরেন এটার মান যদি দিয়ে দেয় 1 আর হলো 4, এটার মান দিয়ে, অনুপাতের মান দিয়ে দিল আপনাকে, মনে করেন যে 1 আর হলো 2, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আপনাকে দিয়ে দিল 3 আর হলো 2, মনে করেন সাপোজ দিয়ে দিল। তাহলে আমরা এখন এই সূত্রতে ওই মানগুলো বসাবো কি, অথবা এই স্থানাঙ্ক কিভাবে বের করবো? তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখবো কি দেখেন, এক্স ইকুয়াল টু লিখবো m1 x2, m1 কত? 1, x2 কত? x2 হলো কত? 1 প্লাস m2 কত? m2 হলো 2 ইন্টু x1 কত? x1 হলো 3, এই যে 3, আর অনুপাত কত? 1 প্লাস 2, এই যে 1:2। এভাবে আমরা মান বসাই ক্যালকুলেশন যদি করি তাহলে এটার মান পেয়ে যাব। সেমভাবে যদি এটাতেও যদি মান বসাই, তাহলে m1 হলো 1, y2 হলো কত? এই যে 4 প্লাস m2 কত? m2 হলো 2 ইন্টু y1 কত? y1 হলো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এভাবে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? অন্তর্বিভক্তি রিলেটেডের অন্তর্বিভক্তির যে মানগুলো বের করা দরকার সেভাবে আমরা বের করতে পারবো। আপনাদের কাজ হলো এই সূত্র দুটো মুখস্থ রাখা। এই যে এটা একটা সূত্র, এটা একটা, মানে এটা ভুজ বের করা, এটা কি কোটি বের করা। আরেকটা কাজ হলো এই চিত্রতে আমি যেখানে যা যা লিখছি সেইভাবে চিত্রটা প্র্যাকটিস করা। আপনি চিত্রতে যদি এক্সপার্ট না হন, আপনি কিন্তু ভাই অঙ্ক পারবেন না, জ্যামিতি পারবেন না। ঠিক আছে, চিত্রতে আপনাকে ধীরে 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 এক্সপার্ট হতে হবে। আপনারা কি এটা বুঝছেন সবাই? একটু কমেন্টস করেন। সূত্রটা মুখস্থর মতো করে রেখে দেবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে হবে। আপনারা কি বুঝছেন এটা? ওকে, ভেরি গুড। সবাই বুঝছেন, ভেরি গুড। এবার হলো বইয়ের বিভক্তি। এবার আমরা কি করব? বইয়ের বিভক্তির জন্য কাজ করব। তো বইয়ের বিভক্তি কি? বইয়ের বিভক্তির জন্য আমি এখানে চিত্রটা আঁকতেছি নিচের দিকে। সাপোজ এটা একটা বিন্দু, এ বিন্দু, এটার স্থানাঙ্ক ধরলাম আমি x1 y1। এটা আরেকটা বিন্দু, এই বিন্দুটা হলো x2 y2। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব মনে করেন দেওয়া আছে, এখান থেকে এখানকার দূরত্ব দেওয়া আছে। এখন আমি করলাম কি, এটার একটু খুশিতে আমি হচ্ছে যে একটু বর্ধিত করে ফেললাম, ডট 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 বর্ধিত করে ফেললাম, এবং এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম আমি p। এটাই আমার কত হবে? x, y। ঠিক আছে, আর এই বিন্দুতেই একটা অনুপাত থাকবে, অনুপাতটা হলো m1:m2। বহির্বিভক্তি বিষয়টা হলো যে এই পুরোটা একটা রেখা, আপনি এই রেখাকে একটু বর্ধিত করতেছেন, কিন্তু এই পুরো রেখাটাকে এটার কত অংশ বর্ধিত করতেছেন, এটার কত অংশ বর্ধিত করতেছেন। এজন্য এখানে যে বিষয়টা আপনার খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হলো এখান থেকে এইটুকুর মান হলো, এখান থেকে এটুকুর মান হলো m2, আর এখান থেকে একেবারে ওখান থেকে একেবারে এ পর্যন্ত যে মানটা আছে পুরোটা, এটা হলো m1।
খুব সুন্দর করে এই চিত্রটা আপনার মনে রাখা লাগবে যে এইটুকু আমার M2 মান আর এই পুরোটুকুর মান হলো M1 এর মান। তাহলে এখানেও দেখেন কন্টেন্ট কয়টা আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা, যে কোনো 3টা মান যদি আমরা সূত্রে বসাই তো এটার সূত্র কি, এটার সূত্র খুবই সোজা, এই প্লাসের জায়গায় মাইনাস হবে, এই প্লাসের জায়গায় মাইনাস হবে, এই প্লাসের জায়গায় মাইনাস হবে, এই প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে দেখেন অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির সূত্র প্রায় একই রকম, কিন্তু চিত্রটা কিন্তু আপনাদের চোখের ভেতরে ভালোভাবে রাখতে হবে, কতটুকু M2 কতটুকু M1 এগুলো খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? গুড, এখনও 48 জন 50 জনই ক্লাস করতেছেন, খুবই ভালো লাগতেছে যে হ্যাঁ আপনারা একজনও জাননি, ভেরি গুড। ওকে, সবাই বুঝতেছেন, বাহ সবাই বুঝতে পারতেছেন। তাজমি, জান্নাতুল, বিক্রম ভাই, সাবরিহা না সাবরিনা, সুব্রত, রাজন ভাই, ওকে ভেরি গুড। তাহলে আমরা এখন কি দেখলাম, আমরা দুইটা সূত্র দেখলাম, একটা হলো অন্তর্বিভক্তির সূত্র আর একটা হলো বহির্বিভক্তির সূত্র। এবার আমরা একটা ত্রিভুজের কিছু বিষয়াদি জানব। মুছে দিলাম। ধরেন একটা ত্রিভুজ হলো এটা আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষগুলো এ বি সি ধরলাম। এখন এই এ বি সি ত্রিভুজের ঠিক এই যে এ শীর্ষ থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানা হয় তবে তাকে বলে মধ্যমা। ঠিক আছে, এখানে ডি দেন, এ ডিটা হলো কি মধ্যমা, বিসি এর মধ্যমা। আবার এখান থেকে যদি তার বিপরীত বাহুর এই মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানা হয় তবে একেও কি বলে মধ্যমা। আবার এখান থেকে যদি এখানে একটা মধ্যটা টানা হয় তাহলে DEF, এটাকে কি বলে মধ্যমা। এবং এই মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে তাকে বলে হলো ভর কেন্দ্র। ঠিক আছে, তাকে বলে হলো ভর কেন্দ্র। তাহলে এই ভর কেন্দ্রর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x, y। ঠিক আছে, আর এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x3, y3। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু দেখে ফেলবো। এগুলোকে কি বলে মধ্যমা, এগুলোকে বলে মধ্যমা। তারপরে এই যে বিন্দুতে ছেদ করলো তাকে কি বলে ভর কেন্দ্র, আর এগুলোকে হলো কি শীর্ষবিন্দু। তো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঠিক এই ভর কেন্দ্রটা হবে ঠিক একবারে মাঝখানে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাকে আবার পরিকেন্দ্রও বলে। যেমন একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঠিক মাঝখানে কি হবে, ঠিক মাঝখানে সেই ভর কেন্দ্রটা হবে। এর মাঝখানে ভর কেন্দ্রটা হলে তাকে আবার কি বলে পরিকেন্দ্র বলে। আর যখন পরিকেন্দ্র বলে তখন এই যে এগুলোকে বলে পরিব্যাসার্ধ, এগুলোকে বলে পরিব্যাসার্ধ। আর পরিব্যাসার্ধগুলো অবশ্যই সমান হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ সুতরাং এখানে একটা বৃত্ত যদি অঙ্কন করি তাহলে বৃত্তটা কি হবে একবারে শীর্ষকে স্পর্শ করে যাবে। এজন্যই আসলে একে বলা হইতেছে কি পরিকেন্দ্র। কার পরিকেন্দ্র? এই সমবাহু ত্রিভুজের বা বৃত্তের পরিকেন্দ্র। আর এদেরকে কি বলা হচ্ছে পরিব্যাসার্ধ। আর এই বিন্দুটাও কিন্তু কোন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি ভর কেন্দ্র, কিন্তু সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর এমনি ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো ভর কেন্দ্র, কিন্তু এটা পরিকেন্দ্র না। ঠিক আছে, তো কোনো একটা ত্রিভুজের যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকে আর পরিকেন্দ্র যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করব? এই যে পরিকেন্দ্রের এক্স বের করব কিভাবে? ভূস্ত্রয়ের যোগফল x1, x2, x3 ডিভাইডেড বাই 3, মানে তাদের গড়। আবার কি y কি কোটি গয়ের যোগফল y1, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এই সূত্র দুটো আপনাদেরকে মনে রাখতে হবে যে এটা কিসের সূত্র? ভর কেন্দ্র বের করার সূত্র। ভর কেন্দ্র বের করার সূত্র। বুঝছেন কি এ পর্যন্ত? আমি কিন্তু মধ্যমা বলছি, পরিব্যাসার্ধ বলছি, ভর কেন্দ্র বলছি, এগুলো সব বলে ফেলছি। বুঝছেন কিনা একটু বলেন।
ওকে, এগুলো কিন্তু সুন্দর করে আপনারা নোট করে ফেলবেন সূত্রগুলো। প্রত্যেকটা ক্লাসের একটা নোট খাতা বানাবেন, প্রত্যেকটা ক্লাসের নোট করে ফেলবেন। এই নোটগুলো কিন্তু আমি যখন দেখতে চাবো তখন দেখাইতে হবে। যদি দেখাইতে না পারেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে, আপনার আব্বা আম্মার কাছে কিন্তু ফোন করব। প্রত্যেকের বাড়ির অভিভাবকের নাম্বার নেব এবং আমি এই পুরো কোর্সের ভিতরে একবার হইলেও আপনাদের অভিভাবকের সাথে আমি যোগাযোগ করব, ঠিক আছে? আমি বলবো যে আপনার পারফরমেন্স কেমন, আপনারা আসলে এখন কি করা দরকার, আসলে সামনে আপনারা কি করতে পারেন না করতে পারেন। গার্ডিয়ানরা তো এত খোঁজখবর নেয় না। তো আমি কিন্তু আপনাদের প্রত্যেকের গার্ডিয়ানের কাছে একবারের জন্য হলেও ফোন করব, ঠিক আছে? ফোন করব। কেউ ভয় পাচ্ছেন না তো আবার যে ভাই আবার আব্বা আম্মার কাছে ফোন করবে, ফোন করে কি বলে না বলে? খারাপ কিছু বলবো না, ভালোই বলবো, টেনশন নিয়েন না। তাহলে গেলাম। ওকে, এতটুকু সবাই বুঝছেন। এবার লাস্ট একটা টপিক, এই টপিকটা আমাদের ত্রিভুজের আমাদের স্থানাঙ্ক অধ্যায়ের শেষ। সেটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, মানে স্থানাঙ্কর মাধ্যমে। ক্ষেত্রফল অনেকভাবে নির্ণয় করা যায়, কিন্তু আমরা আসলে যেভাবে নির্ণয় করব দেখেন। সাপোজ ধরেন এটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কত? এটা হলো এ, x1 y1। এটা ধরেন বি, x2 y2। এটা ধরেন সি, x3 y3, ঠিক আছে? তো এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কিভাবে বের করব? এটা আমরা আপনারা স্থানাঙ্কতে দুটা করে একভাবে মা ফজুর ভাই বলছে না ভাই ভয় পাবো না। ওকে, ঠিক আছে। তো এটা আপনারা হয়তো বা ডিপ্লোমাতে দুটা করে ধরে ক্যালকুলেশন করছেন, কিন্তু ওভাবে না ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং ওভাবে আপনার একটু সময় বেশি লাগে। আমাদের যেহেতু অ্যাডমিশনের সময় কম, সুতরাং আমাদের কিন্তু হচ্ছে যে একটু সময় বেশি যেন না লাগে, সেজন্য আমরা এটা স্থানাঙ্কর মাধ্যমে এটা করে ফেলবো, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের মাধ্যমে করে ফেলবো, নির্ণয়কের মাধ্যমে। তো আমরা এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? সামনে একটা হাফ দিবেন, এরপরে এই যে নির্ণয়ক দিবেন, এরপরে এই যে কোনো তিনটার যে কোনো স্থানাঙ্কটা আপনি এভাবে লেখেন x1 y1, অথবা আপনি যদি এটা আগে লেখেন নো প্রবলেম, এগুলো কোনো পাবেন না। তারপরে লেখেন x2 y2, তারপরে লেখেন x3, তারপরে লেখেন y3। আর এটা হলো 1, এটা হলো 1, আর এটা হলো 1, ঠিক আছে? এই তো এটা। তো এটাই হলো মূলত এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটাই, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? কিভাবে ক্যালকুলেশন করব? আমি যেভাবে ক্যালকুলেশন করব, প্রত্যেকটা অঙ্কে আপনার ওইভাবেই ক্যালকুলেশন করবেন। এখানে তো হাফ থাকবেই, এরপরে কি এই রো থেকে পরের রোটা বিয়োগ করব, x1 মাইনাস x2, পরে হবে x2 মাইনাস x3 মাইনাস x3, পরে x3 তো একাই, ওটা আর কিছু করব না, রেখে দেব। এবার এটার থেকে এটা বিয়োগ, মানে y1 মাইনাস y2, এবার হলো y2 মাইনাস y3, আর নিচে গিয়ে থাকলো y3। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। আর এটা কত? 1। আর আপনার ম্যাট্রিক্স তৈরি করার সময় কিন্তু নির্ণয়ক তৈরি করার সময় এগুলো আপনি তিনটা স্থানাঙ্ক এভাবে লিখবেন, আর সব সময় কিন্তু এই কলামে 1 1 1 হবে। তো 1 1 1 হওয়ার জন্যই আসলে সুবিধাটা আমরা পাই। এটা হলো হাফ। যে কোনো নির্ণয়কের যদি পরপর দুটা জিরোর পরে একটা একক ভ্যালু থাকে, তাহলে সেই একক ভ্যালুর রো এবং কলাম বাদ যায়, ঠিক আছে? আড়াআড়িতে দুইটা জিরোর পরে যদি একক ভ্যালু থাকে, সেই একক ভ্যালুর রো এবং কলাম কি হয়? বাদ যায়। তাহলে আমাদের থাকে কয়টা? 4টা। তাহলে এটার সাথে এটা একবার গুণ হয়, লিখে ফেলেন x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3। এরপরে সূত্রের একটা মাইনাস দিতে হয়, এরপরে এটার সাথে এটা গুণ, যে y1 মাইনাস y2 x2 মাইনাস x3। এটা কি হবে? পরম মান হবে।
পরম মান মানে এখানে ক্যালকুলেশন করে যদি কখনো নেগেটিভও মান বেরোয় তারপরেও সেটা কি হবে, ধনাত্মক মান। তো এখানে যে আমি একটা দুইটা তিনটা লাইন যে লিখলাম, ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যতগুলো অঙ্ক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে এই সূত্রগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে? মানে এই 3 লাইন আপনার করতেই হবে। তো মোটামুটি এতটুকুই আমাদের স্থানাঙ্কর বেসিক রিলেটেড কথাবার্তা ছিল। এখন কিছু অঙ্ক আছে, তো আজকে তো প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, আজকে আর করাইতে চাইতেছি না। 2টা ক্লাস 3টা ক্লাস স্থানাঙ্কর উপরে পুরো নেই। আমি হচ্ছে যে সামনের দিনে আপনাদের এই সূত্রগুলো আপনারা সুন্দর করে আগে প্র্যাকটিস করেন, সুন্দর করে প্র্যাকটিস করবেন, নোট করে আমাকে দেখাবেন। দেখানোর পরে যখন আপনারা এই বেসিক জিনিসপত্রগুলো সুন্দর করে কি করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, তখন আপনাদের মাথায় ওই সব কিছু থাকবে। তখন আমি অঙ্ক করলে কিন্তু অঙ্ক আপনারা দ্রুত ধরতে পারবেন, ঠিক আছে? খুব সুন্দর করে দ্রুত ধরতে পারবেন। কিন্তু যদি আপনার সূত্র যদি মাথার ভিতরে না থাকে, সূত্র আপনি জানেন না, এখন আমি অঙ্ক করা শুরু করলাম, তখন আপনার প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জায়গাতে আপনার নতুন নতুন মনে হবে, ঠিক আছে? এজন্য আমি চাই আমাদের স্থানাঙ্কর যত কথাবার্তা বললাম মোটামুটি শেষ। এই জিনিসপত্রগুলো আপনারা একটু তুলে নিয়ে একটু প্র্যাকটিস করেন। আমি নেক্সট ক্লাসে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করে দেব। দেওয়ার পরে একটা সাজেশন দিয়ে দেব, এই সাজেশন আপনারা এই সলিউশন করতে পারবেন। ধরেন আপনারা এখানে 50-60 জন আছেন, 40 জন মনে করেন যে 50-60 জনের ভিতরে 2টা প্রবলেম আপনি পারলেন না কিন্তু আরেকজন পারলো, ওটা কিন্তু দেখে আপনি করে নিতে পারবেন। আরেকজন পারলো না, আরেকজন পারলো, ওটা কিন্তু দেখে আপনি করে নিতে পারবেন। মানে 50 জনের ভিতরে মিলিয়ে মিশে সাজেশনের সলিউশনটা করে এটা মূলত আপনাকে নোট করে রেখে দিতে হবে, ঠিক আছে? আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডুয়েট অ্যাডমিশনের অনেক বড় প্রিপারেশন এখন নিতে পারবেন না, অনেক ভালো করে নিতে পারবেন না। আপনার যেটা কাজ সেটা হলো জিনিসপত্রগুলো বুঝে একটা খাতা সুন্দর করে রেডি করে রেখে দেওয়া, সময় পেলে প্র্যাকটিস করা। ওই খাতাটা নিয়ে যখন গাজীপুরে আসবেন তখন ইনশাল্লাহ যখন দেখবেন যে কোচিংয়ে ক্লাস করবেন তখন দেখবেন যে আপনি A to Z বুঝতেছেন, ওরা যখন বুঝবে তখন আপনি প্র্যাকটিস করে করে সেই রকম পরীক্ষা দেবেন, ঠিক আছে? এটাই হলো আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্য। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনারা কি কিছু বলবেন নাকি? হ্যাঁ, একক ভ্যালু মানে 1 এর কথাই বলছি। ওয়ানের কথাই বলছি, হ্যাঁ, একক ভ্যালু মানে 1 এর কথাই বলছি। তো আপনারা কোনো প্রশ্ন করবেন আমাকে, করলে একটু বলেন, আমি 2-4 মিনিট আসি, না হলে আমরাও চলে যাবো আর কি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তহমিনা বলছে জি ভাই ইনশাআল্লাহ। এরপর আর কে আছেন? আদেশ কুমার বলছে জি ভাই পারবো। ভেরি গুড, পারতেই হবে, আপনাদের পারতেই হবে, কেন পারবেন না? পারতেই হবে। টাকা পয়সা দিচ্ছেন না, কিছু টাকা তো খরচ করছেন, তো এই টাকার তো একটা বেনিফিট আপনাদেরকে তুলে নিতে হবে, ঠিক আছে? পারতেই হবে। হাদিসুর ভাই বলছে জিওমেট্রি খুব সহজ মনে হইতেছে। ভাই সবই আপনার কাছে সহজ মনে হবে, দেখেন আমরা কোর্সটা শেষ করি সবই আপনাদের সহজ মনে হবে। তবে কোর্সের ভিতরে ধরেন আমরা কিন্তু অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার, বুঝছেন, বিশেষ করে শর্ট কোর্সের জন্য যতটুকু দরকার আমরা কিন্তু ততটুকু শেষ করব। কিছু কিছু অধ্যায় আছে যেগুলো একেবারে মনে করেন যে অন্যরকম, ওইভাবে করার প্রয়োজন হয় না, অযথা সিলেবাস বিশাল হয়ে যায়, যেগুলো ডুয়েটে কখনো আসে না, এরকম কিন্তু কিছু কিছু অধ্যায় আমরা স্কিপ করব, ঠিক আছে? ওগুলো আপনাদেরও করার প্রয়োজন নাই। আপনি পুরো ম্যাথটা যদি ভালোভাবে করতে পারেন, পরে যেয়ে যদি আপনার মনে হয় যে ভাই এগুলো একটু যদি দেখি, তাহলে তো কোচিংয়ে করতে পারবেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কোচিংয়ে এসেও আপনারা যারা এবারে অ্যাডমিশন দিতে আসবেন প্রত্যেকটা বছর, আপনারা কিন্তু যোগাযোগ করে আমার সাথে করে নিতে পারেন। তবে আমি এই কোর্সের ভিতরে আমি কিন্তু কিছু কিছু অধ্যায় বাদ দেবো, যে অধ্যায়গুলো একবারই প্রয়োজন নাই সেই অধ্যায়গুলো বাদ দিয়ে দেবো আমি। না, আমাদের কোনো রিসোর্স, রিয়াদ ভাই বলছে PDF কি মেসেঞ্জার গ্রুপে দেবেন? না ভাই, আমাদের কোনো রিসোর্স আমরা মেসেঞ্জারে দেবো না, সব কিছু ওই আমাদের সিক্রেট গ্রুপে দেবো। রাজন ভাই বলছে ইনশাল্লাহ ভাই আপনার সাথে 6 মাস 8 মতো লেগে থাকবো। ওকে ভাই, আপনি যদি 6 মাস 8 মতো লেগে থেকে জিনিসপত্রগুলো যদি গোছাই নিতে পারেন, আমি আপনাকে বলতেছি যে আপনি গাজীপুরে এসে মোটামুটি রাজত্ব করতে পারবেন, মানে সব কিছু আপনার তখন জানা থাকবে, আপনি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে ভাই আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। মোহাম্মদ নূর আলম ভাই বলছে ভাই আপনি বগুড়াতে আসলে দেখা করতে চাই। ওকে মোহাম্মদ নূর আলম ভাই, আমি আসলে খুবই কম যাই ভাই, বগুড়াতে একবারই কম যাওয়া হয়, তারপরেও বাড়িতে যদি যাই মেসেঞ্জার গ্রুপে বলে যাব, ইনশাল্লাহ 7 মাথার দিকে যদি আসেন তাহলে দেখা করতে পারবো।
বইগুলোর ব্যাপারে না, বইগুলো আসলে আপনারা একবারে নিলে একটা কাজে দিত, কিন্তু এখানে বেশ ভালোই খরচপাতি হবে। ফিজিক্সের একটা বই, ফিজিক্সের 2টা বই 200 টাকার মতো লাগবে। দেখেন খরচাপাতি বলে দিতেছি, ফিজিক্সের 2টা বই 200 টাকা লাগবে। তারপরে আমি যে ক্যালকুলাসের বই নিতে বলছি 100 টাকা লাগবে। তারপরে ধরেন কেমিস্ট্রির জন্য যে বইটা নিতে বলছি ওটা প্রায় 220 টাকা লাগবে। তারপরে হচ্ছে আপনার আমাদের ফিজিক্সের যে নোটটা এটা নিতে প্রায় 350 টাকার মতো লাগবে। ফিজিক্সের নোট, বই, ম্যাথের এই বইটা, রসায়নের এটা, এই তো আর কিছু লাগবে না। এটা হলো তাহলে কত হলো দেখেন, এটা 0 5 6 7 7 3 4 5 6 7 8 870 কুরিয়ার ধরে আপনাদের এই কয়টা বই বা এই কয়টা জিনিস নিতে প্রায় একজনের 1000 টাকা করে খরচ পড়বে। তো আপনারা যদি একসাথে নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু মোটামুটি 1000 টাকার মতো আপনার কিন্তু কুরিয়ার সব সহ 1000 টাকার মতো খরচ পড়বে, ঠিক আছে। ওইদিকে তো মাত্র 130 টাকা দিয়ে এরকম এত বড় গাড়িটি ওনারা নিবে কি না এটা হলো কথা। আরও একটু বেশি লাগতে পারে, 1000 থেকে 1100 টাকার মতো লাগতে পারে। যদি আপনারা যদি নিতে চান তাহলে আমি একজনকে দায়িত্ব দিতে পারি, ওকে হয়তো বা প্রতি সেটের জন্য 20-30 টাকা করে দেওয়া লাগতে পারে, ও সব কিছু রেডি করে পাঠিয়ে দেবে। ভাই চেষ্টা করতেছি, তবে আমাদের ষষ্ঠ পর্বে মেকানিক্যাল 3টা ম্যাথ, তাই একটু কষ্ট হইতেছে, তবে দোয়া করবেন ও দিক নির্দেশন। হ্যাঁ শাহরিয়ার ভাই আপনি ইয়ে করেন, শাহরুয়ার ভাই মনে কি আপনারা করেন ভাই, রেডি করে রাখেন, ঠিক আছে, আমি তো আছি, টেনশন নাই। তো বইগুলোর ব্যাপারে ভাই এটাই কথা, মোটামুটি একসাথে যদি নিতে চান কোনো একজনকে দায়িত্ব দিতে হবে, তাহলে সে হচ্ছে যে আপনার এভাবে রেডি করে দেবে। ভাই আমাকে রসায়ন আর পদার্থের শিট একসাথে দিলে আমি গাজীপুরে গিয়ে নিয়ে আসতে পারবো। ভাই পদার্থের শিটটা একটা দোকানে আছে, ওখানে আমি ফোন করে, আপনি ফোন করে অথবা আমি বলে দিলে উনি ফটোকপি করে রাখবে। দোকানে বলতে ওখানে দোকানেও দেওয়া নাই, আমরা দিয়ে দেব। আর রসায়নের কোনো শিট না, রসায়নের বই আপনি গাজীপুরে আসার 2-3 দিন আগে বলে রাখেন, তাহলে ফিজিক্সের নোটটা সে ফটোকপি করে রাখবে, আর বই যে কোনো সময় পাওয়া যাবে, আপনি এসে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই, বাকি কথাগুলো মেসেঞ্জার গ্রুপে হবে। সবাই ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম। মন আসো তো একটু।